প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ স্টার উইংস, জর্জ হারবার্টের এই কবিতাটি। তো চলো শুরু করা যাক। তো তোমরা জানো যে জর্জ হারবার্ট একজন রিলিজিয়াস পোয়েট এবং একই সঙ্গে মেটাফিজিক্যাল পোয়েট। সো তার কবিতার অনেকগুলি কবিতা রয়েছে যেগুলো আসলে রিলিজনকে রিপ্রেজেন্ট করে লেখা। সো এইটাও কবির রিলিজিয়াস একটা কবিতা, এবং এইটারই আমরা মূলত যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। দেখো, স্টার উইংস মূলত একটা রিলিজিয়াস লিরিক অফ জর্জ হারবার্ট, এবং এইখানে সেলিব্রেটিং ক্রাইস্ট রিজারেকশন, এবং একই সময়ে তিনি রিভিল করছেন পোয়েটের যে অ্যাসপিরেশন টু ফ্লাই আপওয়ার্ড লাইক এ লার্ক ফর অ্যাচিভিং স্পিরিচুয়াল এভলিউশন। মানে এখানে মূলত এই কবিতাটি একটি রিলিজিয়াস লিরিক, এবং এই কবিতাটিতে কবি মূলত সেলিব্রেট করছেন যে জিসাস ক্রাইস্টের যে পুনরুত্থান, বা তিনি যে আবার ফিরে আসবেন, পুনরুত্থিত হবেন সেই সময়টা, এবং একই সময়ে তিনি একটা ফিলিংস বা তার একটা ইচ্ছা প্রকাশ করছেন যে তিনি আকাশের ওপরের দিকে উড়ে যাবেন লার্ক পাখির মতো, এবং এর মাধ্যমে তিনি স্পিরিচুয়াল যে এভলিউশন বা তার যে আত্মিক যে উন্নতিকরণ তিনি সেটা করবেন। পোয়েট এখানে স্বীকার করছেন যে গড মানুষের ভেতরে অনেক কিছু দিয়ে তারপরে তাকে সৃষ্টি করে। মানুষের ভেতরে পবিত্রতা বা মানুষের যে অনেস্টি, এই সমস্ত ভালো গুণাবলী দিয়ে গড তাকে সৃষ্টি করেন। কিন্তু মানুষ কী করে, তার নিজের দোষেই একসময় সে তার ভেতরের যে সম্পদ, যে ভেতরের যে বিষয়গুলি, সেগুলো সব হারিয়ে ফেলে এবং স্পিরিচুয়ালি পোর হয়ে যায়। কবি এখানে তিনি তার নিজেকে ওই ধরনের একটা পোর কন্ডিশনে তিনি পাচ্ছেন, এবং তিনি এই পোর কন্ডিশন থেকে, অর্থাৎ তার ভেতরের স্পিরিচুয়াল একটা ডেথ চলে এসেছে, স্পিরিচুয়ালি তিনি অনেক বাজে অবস্থা তার। তো এই অবস্থা থেকে কবি জিসাস ক্রাইস্টের যে সেই ফেভারটা চাচ্ছেন, এবং তিনি চাচ্ছেন যে তিনি যেন লার্ক পাখির মতো উপরের দিকে উঠে যেতে পারেন একেবারে হায়ার একটা স্টেটে। অর্থাৎ তিনি যেমন খারাপ একটা অবস্থায় রয়েছেন, তার মনের ভেতরে যে থেকে যে রিলিজিয়াস যে গুণাবলী সেগুলো যে চলে গিয়েছে, সেই অবস্থা থেকে তিনি আবার নিজেকে উন্নত করতে চাচ্ছেন, তার ভেতরে আবার রিলিজিয়াস যে ভার্চুসগুলো সেগুলো তিনি পেতে চাচ্ছেন। তো কবি এখানে এক্সপ্রেস করছেন তার যে ভেতরের যে খুবই মানে আর্নেস্ট যে ডিজায়ার, সেই ডিজায়ারটা প্রকাশ করছেন, এবং তিনি বলছেন যে তিনি এই জেসাস ক্রাইস্টের যে ভিক্টোরির যে ডে, অর্থাৎ রিজারেকশনের যে দিন, সেদিন তিনি গান গাইতে চান, এবং এইটার মাধ্যমে তিনি এই জেসাস ক্রাইস্টের যে ভিক্টোরির যে ডে, সেটা দিয়ে মূলত সিম্বলাইজ করছে তার যে অন্তরের যে রিজারেকশন, তার অন্তরের যে পুনরুত্থান, বা তিনি যে একটা খারাপ অবস্থায় রয়েছেন স্পিরিচুয়ালি, সেখান থেকে ভালো একটা অবস্থানে যেতে চাচ্ছেন, এইটাকে মূলত সিম্বলাইজ করছেন। অর্থাৎ জেসাস ক্রাইস্টের পুনরুত্থান দিয়ে তিনি বোঝাচ্ছেন তার মনের যে বাজে অবস্থা, সেই বাজে অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়ার যে ইচ্ছা বা রিজারেকশন, সেটাকে তিনি উপস্থাপন করছেন। তিনি এখানে তার যে মিসফরচুন, তার যে সিকনেস, অসুস্থতা, এবং তার যে হিউমিলিয়েশন, এগুলোকে তিনি এখানে উল্লেখ করছেন অ্যাজ এ কাইন্ড অফ পানিশমেন্ট। তিনি তার পানিশমেন্ট বা শাস্তি হিসেবে উল্লেখ করছেন, এবং এই শাস্তিটা হচ্ছে তার পাপাচারের কারণে। তিনি বলছেন যে স্টার সানডেতে তিনি উড লাইক টু বিকাম ওয়ান উইথ ক্রাইস্ট, অর্থাৎ তিনি জেসাস ক্রাইস্টের সাথেই থাকতে চান এই স্টার সানডেতে, এবং তিনি শেয়ার করতে চাচ্ছেন জেসাস ক্রাইস্টের যে ভিক্টোরি ওভার ডেথ, অর্থাৎ তিনি যে মারা যাননি বা তিনি যে পুনরুত্থিত হবেন, সেইটার যে ভিক্টরি, সেই ভিক্টরির সময়টাতে তিনি জেসাস ক্রাইস্টের সাথেই থাকতে চাচ্ছেন। এবং এখন যদি গড বা ক্রাইস্ট তার এই পাপগুলিকে যদি ক্ষমা করে দেয়, তাহলে কবি কী হবে, উড বি অ্যাবল টু রিগেইন স্পিরিচুয়াল স্ট্রেংথ। তিনি তার যে অন্তরের যে শক্তিটা আবার তিনি সেটা ফিরে পাবেন, রিলিজিয়াস যে শক্তিটা তিনি সেটা ফিরে পাবেন। তো এটা হচ্ছে এই কবিতাটির যে থিম সেটা। তো তার এই থিমটাকে তিনি মানে উপস্থাপন করার ক্ষেত্রে কবি খুব সুন্দরভাবে বেশ কিছু ইমেজারি প্রডিউস করেছেন, এবং ইলাবোরেট সিমিলি বা কনসিট তিনি ইউজ করেছেন। কবি এখানে ইউজ করেছেন ইমেজ অফ লার্ক, অর্থাৎ যে ভরত পাখি, যেটা সেই পাখির কথা এখানে নিয়ে এসেছেন, যেটা ওপরের দিকে উঠতে থাকে, মানে অনেকটা হার্মিং বার্ড টাইপের আর কি। তো এই পাখিটা উপরের দিকে উঠতে থাকে, তো সেই পাখিটাকে তিনি নিয়ে এসেছেন। তিনি
তার নিজেকে লার্ক পাখির মতো ভাবছেন এবং তিনি এক্সপ্রেস করছেন যে তিনি লার্ক পাখির মতো উপরের দিকে উড়ে উড়ে যাবেন এবং তার পাখনা থাকবে, কিন্তু সেই পাখনাগুলি আসলে এখন বর্তমানে ড্যামেজড হয়ে আছে, অর্থাৎ তার যে রিলিজিয়াস যে ভেতরে যে বিষয়গুলি ভার্চুসগুলো সেগুলো যেহেতু চলে গেছে, তো তার ওই পাখনাগুলো নষ্ট হয়ে গেছে। ইফ ক্রাইস্ট ইজ কাইন্ড টু এনগ্রেভ, যদি জেসাস ক্রাইস্ট তাকে দয়া করে আরও একবার নতুন পাখনা দিয়ে দেন, তাহলে কবির যে ড্যামেজ যে উইংসগুলো সেগুলো যদি আবার ঠিক করে দেন, তাহলে কবি আবার তিনি তার যে স্পিরিচুয়াল স্ট্রেংথ সেটাকে রিগ্রেইন করতে পারবেন এবং তিনি আবার উপরের দিকে উঠতে পারবেন। উপরের দিকে উঠা তার যে মানে স্পিরিচুয়ালি তিনি যে নিম্ন স্তরে রয়েছেন, তিনি এখন হায়ার স্টেজে যেতে চাচ্ছেন। এখানে ড্যামেজড উইংস মূলত ইমপ্লাই করছে বা রেফার করছে কবির যে মিজারেবল কন্ডিশন সেইটা, এবং যেটা তার পাপাচারের কারণে হয়ে গিয়েছে সেইটাকে, এবং গড বা জিসাস ক্রাইস্টের ফরগিভ যদি করে তাকে, অর্থাৎ তার পাপ থেকে যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে কবি তার যে স্পিরিচুয়াল যে স্ট্রেংথ বা স্পিরিচুয়াল বা রিলিজিয়াস যে ভার্চুসগুলো সেগুলো তিনি আবার নিজের ভেতরে নিয়ে আসতে পারবেন। তো এই কবিতাটির পুরো কবিতার ভেতরেই আমরা যে জিনিসটা পাবো, একটা টোন অফ সেরেনিটি অ্যান্ড ডিভোশন পাবো আমরা এখানে। পবিত্রতা এবং নিজেকে গডের প্রতি সাবমিশনের যে বিষয়টা, আত্মনিয়োগ, সেইটা আমরা এর ভেতরে পাবো। কবি এখানে কমপ্লিটলি সারেন্ডার করছেন গডের প্রতি এবং তিনি অনুশোচনা করছেন তার যে পাপ, সে পাপের কারণে। তিনি এই কবিতাটির একটা লিরিক কবিতা এবং এখানে পজেস করছেন এক ধরনের ইমোশনাল ইন্টেন্সিটি এখানে রয়েছে, এবং যেটার মাধ্যমে কবিতার রিলিজিয়াস যে ডিপ যে রিলিজিয়াস ডিভোশন বা তার যে ইগারনেস টু ব্যাক টু দ্য রিলিজন, এই সব কিছুকে তিনি এখানে এক্সপ্রেস করছেন। এবং এখানকার যে সেরেনিটি এবং সিনসিয়ারিটি, এটা সিনসিয়ারিটি এবং ডেপথ অফ যে ডিভোশন গডের প্রতি, সেটা আনকোয়েশ্চেনেবল, অর্থাৎ তিনি এখন নিজেকে পুরোপুরি তওবা করছেন এক কথায়, এবং তিনি বলছেন যে তিনি তার যে খারাপ অবস্থা, সে খারাপ অবস্থা থেকে তিনি ফিরে আসতে চাচ্ছেন। সো এই কবিতাটিতে আমরা যখন এইটা পাচ্ছি যে তিনি তার নিজেকে আত্মনিয়োগ করছেন, সো তাকে মূলত এই কবিতার উপরে বেস করে আমরা বলতে পারি যে এই জর্জ হারবার্টকে একজন ট্রু মেটাফিজিক্যাল পোয়েটদের ভেতরে একজন ট্রু সেন্ট বলা হয়ে থাকে, অর্থাৎ ধর্ম যাজক যেটা, বা সেন্ট বলতে কি পবিত্র ব্যক্তি বা হুজুর আর কি, এক কথা বলা যেতে পারে। মেটাফিজিক্যাল পোয়েটদের ভেতরে এইটা হচ্ছে একজন হুজুর। যেহেতু হারবার্ট একজন রিলিজিয়াস মেডিটেটিভ একটা পোয়েট, এবং তার লিরিকগুলো বা তার যে কবিতাগুলি, বিশেষ করে এই স্টার উইংস সহ এই সব কিছু যেহেতু তিনি যেহেতু রিলিজিয়াস কবি, সেহেতু তার যে সমস্ত কবিতা, সেই কবিতাগুলি এই স্টার উইংস সহ সব কিছুর ভেতরেই রয়েছে প্যাশন এবং ডিভোশন ধর্মের প্রতি বা গডের প্রতি। এটার মানে হলো তার যে কবিতাগুলি সেখানে একটা ফিউশন রয়েছে, একটা মিক্সচার রয়েছে অফ ইমোশন অ্যান্ড ইন্টেলেক্ট, ফিলিংস অ্যান্ড লজিক্যাল রিজনিং, এইগুলোর ভেতরে। এরপরে আমরা এই কবিতাটির যে প্যাটার্ন, সেই প্যাটার্ন সম্পর্কে একটু দেখি। যে দ্য প্যাটার্ন অফ দ্য পোয়েম রিমাইন্ডস আস দ্য উইংস অফ লার্ক ফ্লাইং আপওয়ার্ডস। অর্থাৎ এই কবিতাটি যখন আমরা পড়তে যাচ্ছি তখন আমরা এখানে যেন বুঝতে পারছি যে কবিতাটিতে একটা পাখি রয়েছে এবং পাখিটা ওপরের দিকে যেন উঠছে। ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম অনেক বড় একটা লাইন, ইজ দ্য লংগেস্ট লাইন, এবং সেকেন্ড লাইন হচ্ছে শর্টার দেন দ্য ফার্স্ট লাইন, অর্থাৎ প্রথম লাইনটার চেয়ে অনেক ছোট লাইন। এখানে থার্ড লাইন হচ্ছে শর্টার দেন দ্য সেকেন্ড লাইন, অর্থাৎ এখানে যেন অ্যান্টি ক্লাইম্যাক্সের মতো আর কি লাইনগুলো সাজানো হয়েছে। এবং ফোর্থ লাইন হচ্ছে শর্টার দেন দ্য থার্ড লাইন, মানে প্রথম লাইন বড়, তারপর সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইন এবং তারপরে ফোর্থ লাইন, এভাবে যেন নিচের দিকে নামিয়ে নিয়ে আসা হয়েছে, একটা উল্টো পিরামিড যেন। এবং ফিফথ অ্যান্ড সিক্সথ লাইন আর শর্টার দেন দ্য ফোর্থ লাইন, এবং ফোর্থ লাইনের সাথে চাইতেও 6 লাইন 6 এবং 7 নম্বর লাইনটা হচ্ছে ওরকম, 5 এবং 6 নম্বর লাইনটা ওইভাবে ছোট। এবং এই যে ইজ কনসিস্টিং অফ অনলি 2 ওয়ার্ডস, এবং এই যে 5 নম্বর এবং 6 নম্বর লাইন, এগুলোতে 2টা করে ওয়ার্ড রয়েছে। এটা একটা ফরমেশন আর কি, এই কবিতাটির একটা প্যাটার্ন বা কবিতার একটা সৌন্দর্য এটা। এরপর 7 লাইনস হচ্ছে আবার লঙ্গার,
দেন 5th লাইন এবং 6th লাইন, 5 এবং 6 নম্বরের চেয়ে 7 নম্বর লাইন আবার বড়। 8 লাইন ইজ লঙ্গার দেন 7th লাইন, 8 লাইন তার চেয়ে বড়, 9 লাইন তার চেয়ে বড়। এই যে এভাবে যে সাজানো হয়েছে, এই সাজানোটা খুব চমৎকার একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবং এই সেম প্যাটার্নটা ফলো করছে সেকেন্ড স্ট্যাঞ্জাতেও সেম প্যাটার্ন। অর্থাৎ এটা অনেকটা ওই উল্টো পিরামিড হয়ে আবার যেন উপরের দিকে উঠে গেছে। তোমরা যদি এই কবিতাটির ফরমেশনটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে কবিতাটির কত সুন্দর একটা প্যাটার্নে তৈরি করা। দাস দ্য শেপ অফ দ্য পোয়েম, এভাবে এই কবিতাটির যে শেপটা সেটা উইথ দ্য লেংথ অফ দ্য লাইন্স ফার্স্ট ডিসক্রিজিং, প্রথম দিকে এই লাইনের যে লেংথগুলো সেগুলো ডিক্রিজ হয়েছে এবং পরবর্তীতে এটা ইনক্রিজ হয়েছে। এগুলো মূলত কবি মানে এগুলো রিজেম্বল করে অনেকটা এই বার্ডের উইংসের মতো, স্পেশালি দ্য লার্ক, অর্থাৎ লার্কের যে পাখা বা পাখনা সেটার মতোই যেন কবিতার এই ফরমেশনটাও। এবং এইখানে এই যে কবিতার যে প্যাটার্ন, এই প্যাটার্নটা সাজেস্ট করে যে পোয়েট আসলেই তিনি ওপরের দিকে উড়ে যেতে চান, এবং জাস্ট ক্রাইস্ট অ্যাসেন্ডেড টু হেভেন অন দ্য থার্ড ডে অফ দ্য ক্রুসিফিকশন, ঠিক যেমনভাবে জেসাস ক্রাইস্ট তার ক্রুসিফিকশনের থার্ড ডেতে তিনি যেভাবে হেভেনে চলে গিয়েছেন সেভাবে তিনিও যেতে চান, লার্ক পাখির মতো তার পাখনা নিয়ে আর কি। পোয়েট এখানে ফ্লাইট করতে চান নট এ লিটারেল ওয়ান বাট মেটাফরিক্যাল, অর্থাৎ কবি এখানে যে ফ্লাই করে উড়ে যেতে চাচ্ছেন, উড়ে যেতে চাওয়া বলতে পাখির মতো যে চাচ্ছেন, এটা আসলে ঠিক তা না, মানে এটার একটা মেটাফরিক্যাল মিনিং রয়েছে, একটা সেন্স রয়েছে। এবং এই যে তিনি উড়ে যেতে চাচ্ছেন এটা মূলত তার রিলিজিয়াস যে লো স্তর বা লো স্টেজের যে আছেন তিনি, সেইটা থেকে তিনি একটা ভালো একটা স্টেজে বা স্পিরিচুয়াল এলিভেশন যেটা সেইটাতে, এবং একই সঙ্গে তার যে রিজেনারেশন সেটাতে তিনি যেতে চাচ্ছেন। এখানকার যে পিক্টোরিয়াল ডিভাইস রয়েছে এই কবিতাটির সেটা, এবং এর যে স্ট্রাকচার, এর যে ডিটেইল, যে মানে যে বিস্তারিত যে আলোচনা, সেগুলো আমাদের খুব চমৎকার কিছু মানে কনসিটের এক্সাম্পল এখানে দিচ্ছে, এবং যেগুলো হারবার্ট খুব সুন্দরভাবে এখানে ব্লেন্ড করেছেন ইমোশনের সাথে ইন্টেলেক্ট এবং ফিলিংসের সাথে লজিক্যাল যে আর্গুমেন্ট সেগুলোর মাধ্যমে। তাহলে এইখানে এই যে এই অংশটুকুতে আমরা যেটা বলতে পারি যে কবিতার যে লাইনগুলো, যেভাবে কবিতার যে ফরমেশন, সেই ফরমেশনটা আমরা চিন্তা করতে পারি। একই সঙ্গে আমরা এখানে যে কবিতার যে মেটাফরিক্যাল যে মিনিং বা এর যে কনসেপ্ট, একই সঙ্গে এর যে পিক্টোরিয়াল যে ডিভাইস, এগুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে। মানে এই যে এই অংশটুকু প্যাটার্ন, তারপরে এর ফিগার্স অফ স্পিচ, এরপর এর পিক্টোরিয়াল কোয়ালিটি বা ইমেজারি, এগুলো মূলত বা মেটাফিজিক্যাল যে ফিচারগুলি সেগুলো এখানে আলোচনা করতে হবে। তাহলে শুরুতে আমরা আলোচনা করলাম হচ্ছে কবিতার যে থিম বা সামারি সেটুকু, এরপরে আমরা আলোচনা করলাম হচ্ছে কবিতার যে ফরমেশন সেটা, এবং এইটার যে টেকনিক্যাল ডিভাইসগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। আচ্ছা, এরপরে আমরা এইটার যে আলোচনা, সেই আলোচনার শেষ যে অংশটা পাবো, সেই অংশের যেটা রয়েছে যে এই কবিতার যে পিক্টোরিয়াল যে ডিভাইসটা রয়েছে সেটা হচ্ছে একটা পাখি উপরের দিকে উড়ে যাচ্ছে এবং নিচের দিকে নেমে আসছে, আবার যে তার পাখনাগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এই যে এইখান থেকে আমরা একটা বেসিক আইডিয়া পাই। আইডিয়াটা এরকম যে প্যারাডাইস ওয়াজ লস্ট বাই ম্যান থ্রু অরিজিনাল সিন, অর্থাৎ মানুষ তাদের যে প্যারাডাইস বা স্বর্গ যেটা সেটা হারিয়েছিল তাদের একটা পাপের কারণে, কিন্তু ইট ওয়াজ রিগেইনড বাই ক্রাইস্ট মার্টারডম, বলছে যে কিন্তু এইটার আবার ক্রাইস্টের যে শহীদ হওয়া বা তার যে মৃত্যু, সে মৃত্যুর মাধ্যমে এটাকে আবার রিগেইন করা গেছে। কিন্তু এই কবিতাটি আরও আরেকটা বিষয় ইমপ্লাই করে বা এটার মিনিং রয়েছে বা রেফার করে যে হিউম্যান বিং ক্যান অ্যাচিভ, মানুষ যদি ইচ্ছা করে তাহলে সে অ্যাচিভ করতে পারে রিজেনারেশন অফ হিজ স্পিরিচুয়াল পার্সোনালিটি, তো তার স্পিরিচুয়াল যে পার্সোনালিটি সেটাকে আবার রিজেনারেট সে করতে পারে, এবং এটা করতে পারে সে শুধুমাত্র তার রিয়েলাইজেশন অফ সিনফুলনেস, অর্থাৎ তার যে পাপ, সে পাপাচারের যে মানে রিয়েলাইজেশন উপলব্ধি সেটার মাধ্যমে, এবং তার যে রিমোর্স যেটা অর্থাৎ পাপ নিয়ে যে অনুশোচনা, সেই অনুশোচনার মাধ্যমে। এক্ষেত্রে কবি তার স্পিরিচুয়াল রিজেনারেশনের যে দিকগুলো সেগুলো সেলিব্রেশন করছেন মূলত জেসাস ক্রাইস্টের যে অ্যাসেনশন সেটার মাধ্যমে টু হেভেন অন স্টার সানডে, অর্থাৎ স্টার সানডেতে তিনি যে হেভেনে উঠছেন সেটার কথা তিনি বলছেন। এখানে আরেকটা আইডিয়া এখানে রয়েছে যে মানুষের যে ফল,
is the essential basis of his rise to his flight. অর্থাৎ মানুষ, মানে এখানে একটা বিষয় তোমরা একটু খেয়াল করো যে কবি একটা পাখির মতো, তিনি ওপরের দিকে উঠতে চাচ্ছেন কিন্তু আবার নিচের দিকে চলে আসছেন। মানে একই সঙ্গে কবির এখানে যে বিষয়টা বোঝাচ্ছেন যে মানুষ তার ভেতরে যখন ইচ্ছাটা আসে বা পাপ সম্পর্কে অনুশোচনা আসে, সে চেষ্টা করে ওপরের দিকে উঠতে বা আবার রিজেনারেশন করতে বা নিজের ভেতরে উপলব্ধি বা অনুশোচনা করতে, কিন্তু বারবার সে ফল করে। সো এই ক্ষেত্রে গডের একটা ইচ্ছা বা গড যদি তাকে ক্ষমা না করে তাহলে এটা কিন্তু সম্ভব না। তো এখানে যেটা বলছে যে নো স্পিরিচুয়াল জেনারেশন ইজ পসিবল উইদাউট সিনফুলনেস, অর্থাৎ স্পিরিচুয়াল রিজেনারেশনটা পসিবল না হচ্ছে এই সিনফুলনেস বা পাপাচার যদি না থাকে সেটার ক্ষেত্রে, বা মানুষের নেচারই হচ্ছে পাপ করা এবং সেখান থেকে রিমোর্স করে বা অনুশোচনা করে আবার তাকে রিজেনারেট করতে হবে এটা। আচ্ছা, এই হচ্ছে এই কবিতাটির যে মেইন বিষয়। আমরা যদি এটা সাম আপ করতে চাই তাহলে কনসিডারিং ইটস সাবজেক্ট, এই কবিতাটির সাবজেক্ট, এই কবিতাটির ইমেজারি, এটার ইমোশন এবং লিরিক্যাল যে অ্যাসপেক্ট, এটার যে প্যাটার্ন ফরমেশন, এই সব কিছুই মূলত স্টার উইংস একটা সাকসেসফুল রিলিজিয়াস এবং ডিভোশনাল যে লিরিক সেটাই বলছে। এবং পোয়েটের সিনসিয়ারিটি এখানে আনকোয়েশ্চেনেবল, তিনি যে রিজেনারেট করতে চাচ্ছেন, তিনি যে ভালো হতে চাচ্ছেন, এটাও খুব মানে প্রেইজ ওয়ার্দি। এবং একই সঙ্গে গডের প্রতি, ক্রাইস্টের প্রতি তার যে ডিভোশন, সেই ডিভোশনটাও অনেকটা জেনুইন। সো এটা বলা যেতে পারে। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং বাকিটা তোমরা অবশ্যই যখন এই কবিতাটি পড়বে, আমাদের এই ইউটিউব চ্যানেলেই রয়েছে এই কবিতাটির লাইন বাই লাইন আলোচনা। সো তোমরা সেখান থেকেও আলোচনা শুনতে পারো এবং এই আলোচনাটা তোমরা মিলিয়ে দেখতে পারো, তাহলে তোমরা সেখানেও একটা মিল পাবে এবং এখান থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। সো আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে, আলোচনাটি কাজে লাগবে এবং তোমরা তোমাদের হ্যান্ড নোটটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। সো ঠিক আছে, আজকে পর্যন্তই। পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।